এদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আবারও কল রেকর্ড ভাইরাল হয়েছে। বললেন, গোপনে দেশে ঢুকে পড়েছি, আর কোনো ভয় নেই। নেতাকর্মীদের সাহস জুগিয়ে ভাইরাল হলেন তিনি আবারও। আমরা দীর্ঘদিন পরে বোধহয় এরকম একটা কর্মসূচি দিতে আমরা বাধ্য হচ্ছি। কারণ আজকে বাংলাদেশের যে দুরবস্থা, চরমভাবে মানবাধিকার লঙ্ঘন করে যাচ্ছে, তার উপর রাষ্ট্র চালাতে সম্পূর্ণভাবে ব্যর্থ। এমনকি প্রত্যেকটা জিনিসের দর্শক, দেশ প্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ একটা সংবাদ আপনারা দেখতে চলেছেন। টাইটেল, থাম্বনেল এবং শিরোনাম দেখে বুঝতেই পেরেছেন ভিডিওটি কত গুরুত্বপূর্ণ। দর্শক, খুবই চাঞ্চল্যকর কিছু ঘটনা দেশে ঘটতেছে। অবশ্যই এ বিষয়ে আপনাদের খেয়াল রাখা উচিত। যেহেতু ভিডিওটি ক্লিক করেছেন, সেহেতু আপনাকে ধন্যবাদ জানাই। বিশেষ করে আপনার কাছে আবদার রাখবো, অবশ্যই এ বিষয়ে কমেন্ট করবেন, লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন। তো দর্শক, চলুন এ বিষয়ে আমরা বিস্তারিত তথ্যগুলো জেনে নিই। আমরা দীর্ঘদিন পরে বোধহয় এরকম একটা কর্মসূচি দিতে আমরা বাধ্য হচ্ছি। কারণ আজকে বাংলাদেশের যে দুরবস্থা, চরমভাবে মানবাধিকার লঙ্ঘন করে যাচ্ছে, তার উপর রাষ্ট্র চালাতে সম্পূর্ণভাবে ব্যর্থ। এমনকি প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে গেছে। আমরা এই জুন মাসের 30 তারিখে 7,97,হাজার কোটি টাকার বাজেট দিয়ে আসলাম, অথচ 4-5 মাসও গেল না। টাকা নাই, পয়সা নাই। এমনকি আমাদের সোশ্যাল সেফটি নেটের যত কাজ, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা সব বন্ধ করে দিয়েছে। একদিকে জনগণের উপরে ট্যাক্স বসাচ্ছে, অপরদিকে আমাদের সেই সুদখোর ক্ষমতা দখল করে ইউনূস সাহেব সবার উপরে ট্যাক্স বসাচ্ছেন। আবার সবাইকে বলে ট্যাক্স দিতে। আরে বাবা, তুমি নিজে ট্যাক্স দাও না, আবার অন্যকে ট্যাক্স দিতে বলো? এটা কোন ধরনের কথা? একটা লজ্জা বলেও তো একটা কথা থাকে। কাজে এই অবস্থায় এদেরকে ছেড়ে দেওয়া যায় না। এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে এবং সবাইকে এক হয়ে থাকতে হবে। আর যে কর্মসূচি আমরা দিয়েছি সে কর্মসূচি সফল করতে হবে। কারণ রাষ্ট্র চালাতে সম্পূর্ণভাবে ব্যর্থ। একটা ক্ষুদ্র ঋণ দিয়ে গরিবের কাছ থেকে অর্থ চুষে নেওয়া, অতিরিক্ত সুদ নিয়ে নেওয়া আর রাষ্ট্র চালানোর মধ্যে তফাৎ আছে। আজকে তারা যে সরকার চালাচ্ছে, ইউনূস সাহেব, তাতে মনে হচ্ছে যে রাষ্ট্র চালাতে না, জনগণের সম্পদ লুটপাট করতে ক্ষমতায় এসেছে। আর তাদের সব থেকে বড় শত্রু হয়ে গেছে আওয়ামী লীগ। ছাত্রলীগ ব্যান্ড করে, ছাত্রলীগ ব্যান্ড করবার সে কে? অসাংবিধানিক ভাবে অস্ত্র, অর্থ দিয়ে চক্রান্ত করে দখল করেছে। এখানে অন্য কিছু না, সে দীর্ঘদিন ধরেই ক্ষমতা লিপ্সা। তার ক্ষমতার লোভের আগুনে বাংলাদেশ জ্বলছে। এই ক্ষমতার লোভের আগুনে আজকে বাংলাদেশ জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিচ্ছে। সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, দিনমজুর, তাদের কোনো আয় রোজগারের ব্যবস্থা নেই। এক বেলা খাবার পায় না একটা দিনমজুর যা কামাই করে। আওয়ামী লীগ আমলে তো এই অবস্থা ছিল না। আওয়ামী লীগ আমলে একজন দিনমজুর যে টাকা কামাই করতো তাতে তার সংসারের খরচ চালিয়েও তার হাতে টাকা থাকতো। এখন আর সেই দিন নাই। মনে করছে আওয়ামী লীগ একেবারে হত্যা করে শেষ করে দেবে। আওয়ামী লীগ কোনো পরগাছা না। আওয়ামী লীগ কোনো অবৈধভাবে ক্ষমতা দখলকারীর পকেট থেকে বের হয়নি। আওয়ামী লীগ এদেশের মাটি মানুষের সংগঠন এবং মাটি মানুষের কথা বলেই আওয়ামী লীগ গড়ে উঠেছে। আওয়ামী লীগ গড়ে উঠেছে বাংলাদেশের সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য এবং সেটা আমরা প্রমাণ করেছি। 2008 সালের নির্বাচনে 233টা সিট পেয়েছিল আওয়ামী লীগ। তারপর থেকে আওয়ামী লীগের বিরুদ্ধে চক্রান্ত শুরু। আজকে বাংলাদেশ কোথায় গেছে? ঠিক এই জুলাই মাস পর্যন্ত, তার আগ পর্যন্ত বাংলাদেশের একটা মর্যাদা ছিল বিশ্বব্যাপী। বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল হিসেবে চিহ্নিত করা হতো, সম্মান দেওয়া হতো। বাংলাদেশকে বলা হতো উন্নয়নের বিষয় এবং আমরা তা করতে পেরেছিলাম। ছাত্রছাত্রীরা কি আন্দোলন করলো যে আজকে তারা নতুন বইও পায় না, অথচ আমাদের বাজেটে সব টাকা ধরা ছিল। বই ছাপানোর কত টাকা লাগবে সেটাও ধরা ছিল। আমরা ইনফ্লেশন 8 থেকে 9 ভাগের মধ্যে ধরে রেখেছিলাম, আজকে 14 ভাগের উপরে। প্রত্যেকটা জিনিসের দাম বেড়েছে। হ্যাঁ, এখন শীতকাল, শাকসবজির একটু দাম কমেছে, কিন্তু তাতে মানুষের আয় তো বাড়েনি। কিন্তু আমাদের সময় মাথাপিছু আয় আমরা 2,793 মার্কিন ডলার উন্নীত করেছিলাম। আজকে সেই নোবেল লরেট ইউনূস সাহেব ক্ষমতায় এসে সেই প্রবৃদ্ধি ওই একই প্রান্ত থেকে কমিয়ে এনে 1.81 ভাগে নামিয়ে আনে। দেশকে এগিয়ে নিয়ে যেতে দেয়নি, পিছিয়ে দিচ্ছে। একের পর এক ব্যাংক বন্ধ হয়ে যাওয়ার উপক্রম, শেয়ার মার্কেটের টাকা সব লুটপাট। আর বাজেটে যত টাকা রেখে এসেছিলাম আমাদের সামাজিক নিরাপত্তা, ছেলে মেয়েদের বই, মৃত্যু প্রবৃত্তি, বা বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা থেকে শুরু করে দেশের উন্নয়নে যতগুলি কাজ আমরা করে যাচ্ছিলাম, সেই অর্থ সম্পদ সবই লুটপাট করে নিয়ে যাচ্ছে।
গ্রামীণ ব্যাংকের টাকা পাচার করেছে, গ্রামীণ ফোনের টাকা পাচার করেছে, এখন আমাদের বাজেটের টাকাও পাচার এবং মানুষের অর্থ আত্মসাৎ, তার উপর ভ্যাট ট্যাক্স সবকিছু দিয়ে মানুষের পকেট খালি এবং ইউনুসের পকেট ভারী। এটাই তারা করে যাচ্ছে। আজকে একটা কথা বলবো, ডক্টর ইউনুস, তার ভাই, ব্রাদার, বোন, তাদের ভাগ্নে, ভাতিজা যে যেখানে আছে, কার কত সম্পদ বাড়লো এটার হিসাব নিতে হবে। উপদেষ্টা মন্ডলী, তাদের এবং তাদের পরিবার, স্ত্রী অথবা স্বামী অথবা ভাই, ব্রাদার, ছেলে মেয়ে, কার কত বেশি সম্পদ হয়েছে সেটা দেখতে হবে। যারা তার ওই চেলা চামুন্ডা ছিল, সমন্বয়করা, তাদের এই 4-5 মাসের মধ্যে কত সম্পদের মালিক হলো তারা। তাদের বাপ, ভাই, আবার নতুন নতুন বিয়েও করেছে, শ্বশুর বাড়ি কত টাকা কামাই করলো, এই সব কিছু আজকে খোঁজ করে বের করতে হবে সবাইকে। 1 কোটি পরিবারের জন্য টিসিবির কার্ড করে দিলাম, মাত্র 30 টাকা কেজিতে চাল কিনতে পারবে। 20 লক্ষ মেট্রিক টন চাল তো আমি রেখে এসেছি, তা চাল গেল কোথায়, কি করছে সেগুলি? যে আজকে চাল দিতে পারবে না, খাবার দিতে পারবে না, তাহলে ক্ষমতায় থাকা কিসের জন্য? শুধু নিজেরাই খাবে। ওই যমুনায় বসে বসে চরবচর্য লেজ্জ পেয় নিয়ে সুখ করে খেয়ে যাবেন, আর আমাদের গরিব মানুষ ডাস্টবিনের কাছ থেকে খাবার কুড়িয়ে খাবে। এটা সহ্য করা যায় না। এই ইউনূস সরকারের কোনো অধিকার নাই এই ভ্যাট ট্যাক্স দেওয়ার। ভ্যাট ট্যাক্স দিতে হলে আইন করতে হয়, পার্লামেন্টে পাস করতে হয়, উড়ে এসে জুড়ে বসে দেওয়া যায় না। আজকে অবৈধভাবে ক্ষমতা দখল করেছে অবৈধ সরকার, যা কিছু নির্দেশ দেবে সবই অবৈধ। এবং এই অবৈধ কার্যক্রমের জন্যই, মানুষের অধিকার কেড়ে নেওয়ার জন্য, মুখের খাবার কেড়ে নেওয়ার জন্য একদিন এদের শাস্তি পেতে হবে। প্রতিনিয়ত মানবাধিকার লঙ্ঘন করবার জন্য শাস্তি পেতে হবে। কাজে এই শাস্তি অবশ্যই তাদের হবে ইনশাআল্লাহ, এবং সেদিন বেশি দূরে না, এটুকু আমি বলতে পারি। আমি আছি, হ্যাঁ জানি। 5ই আগস্ট তাদের একটাই লক্ষ্য ছিল, আমাদের 2 বোনকে হত্যা করা। 15ই আগস্ট আমরা বিদেশে ছিলাম, হত্যা করতে পারেনি। সেই খুনিদের অসমাপ্ত কাজই তারা করতে চেয়েছিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এবং দেশের মানুষ, আমার পার্টির নেতাকর্মী তো বারবার আমাকে বাঁচিয়ে আনে। 21শে আগস্ট গ্রেনেড হামলা থেকেও আমাকে বাঁচিয়েছিল। কারণ কিছু কাজ বাকি ছিল। যুদ্ধ অপরাধীদের বিচার, জাতির পিতার হত্যাকারীদের বিচারের রায় কার্যকর করা এবং দেশকে উন্নত করা। এই অভিশাপ থেকে দেশকে মুক্ত করেই আমরা বাংলাদেশকে উন্নয়নশীল দেশে উন্নীত করেছিলাম। আজকে আমাদের লক্ষ্য 2041 সালের মধ্যে বাংলাদেশ হবে উন্নত, সমৃদ্ধ, স্মার্ট বাংলাদেশ। বাংলাদেশের মানুষ আজকে সবথেকে কষ্টে আছে, বাংলাদেশকে পিছিয়ে দিয়েছে অনেক দূর, সেখান থেকে আবার বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। আর এই কাজটা বাকি আছে বলেই বোধহয় খোদা আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। কাজে আমি যত দূরেই থাকি, আমার মনটা বাংলাদেশেই পড়ে আছে, আর আমি বাংলাদেশেই আছি। কোথায় আমি থাকলাম সেটা বড় কথা না, কিন্তু আমার বাংলাদেশটা এবং বাংলাদেশের জনগণের পাশে আমি আছি, সেই বার্তাটাই দিতে চাই। আর এই অন্যায় অবিচার থেকে বাংলাদেশের মানুষকে ইনশাল্লাহ মুক্ত করব। তো দর্শক, দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, যেই প্রতিবেদনগুলো দেখলেন এগুলোর সাথে আপনি সহমত কিনা, খুবই গুরুত্বপূর্ণ বক্তব্য এবং ভিডিওগুলো দেখছিলেন। অবশ্যই এই বিষয়ে আপনাদের মতামতটা চাই। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলটি সম্পূর্ণ নতুন, অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটা অবশ্যই বাজিয়ে রাখবেন, আর সংবাদটি শেয়ার করে দেবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।